বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনাদের সামনে সিনিয়র অফিসার রিটেন পরীক্ষা 20 তারিখে আর মাত্র হচ্ছে 4-5 দিন সময় বাকি আছে। তো আপনারা অলরেডি হচ্ছে প্রিপারেশন অলরেডি আপনাদের নেওয়া কমপ্লিট বা আপনারা হচ্ছে নিচ্ছেন এবং হচ্ছে আপনারা রাইটিংটা হচ্ছে শানিত করছেন। তো আমি যেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা হচ্ছে আমার কাছে পার্সোনালি মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট যে 3টা টপিক, সেটা হচ্ছে 2টা ফোকাসড রাইটিং এবং একটা হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং। তো আজকে আমি বেশি কথা বলবো না। আজকে হচ্ছে আপনাদের কয়েকটা টপিক নিয়ে আলোচনা করবো বা কয়েকটা টপিক দেখাবো যেই টপিকগুলি না দেখলেই নয়, এবং এই টপিকগুলি যদি আপনারা পড়ে যান, আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট যে হচ্ছে আপনারা এই টপিকগুলির যে ডেটা বা কোটেশন কীভাবে ইউজ করবেন, এই জিনিসগুলি যদি আপনারা দেখে যান তাহলে ইজিলি হচ্ছে আপনারা 35-এ অ্যারাউন্ড 30 বা 30-24 ইজিলি মার্ক ক্যারি করতে পারবেন। তো প্রথমে যদি আমরা আসি, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে অবশ্যই বলতে হবে যে হচ্ছে আপনাদের জন্য যে আপনাদের রাইটিং পার্টের জন্য অর্থনৈতিক বিষয়ক যে হচ্ছে টপিক্সগুলি আছে সেগুলি খুব ইম্পর্ট্যান্ট। যেমন হচ্ছে প্রথমে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে অর্থনৈতিক শ্বেতপত্র। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সুপারিশ করা আছে, এগুলি কিভাবে বাস্তবায়ন করা হবে সেই জিনিসটা হলো ওই সুপারিশ পত্রতে মেনশন করা আছে। এবং বাস্তবতা হচ্ছে টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে দেখছেন যে হচ্ছে যে অর্থনৈতিক শ্বেতপত্র সেটা কি আসলে বাস্তবায়নযোগ্য কিনা। তো আপনি যখন এই যে অর্থনৈতিক শ্বেতপত্রের এই সুপারিশগুলি পড়বেন বা বাস্তবায়ন বা কীভাবে হবে বা বাস্তবতা কি, এগুলি যখন আপনি পড়বেন বা ডেটাগুলি হচ্ছে যখন আপনি সেট করবেন, তখন কিন্তু এই টপিকের জিনিসগুলি হচ্ছে আপনার অন্যান্য অর্থনীতি বিষয়ক টপিকেও অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে রেমিটেন্সটা হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক এই আপনাদের জন্য। কারণ হচ্ছে গত এপ্রিল জুনে সব থেকে বেশি রেমিটেন্স এসছে বাংলাদেশে। কোন দেশ থেকে কী পরিমাণ রেমিটেন্স আসছে সেটা একটু ডেটার মাধ্যমে দেখাতে পারেন, এবং রেমিটেন্স ইনপুট বাংলাদেশের অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করে সেই জিনিসগুলো দেখে যাবেন। আমার কাছে পার্সোনালি মনে হয় ডেটা চার্ট বেশি ইউজ করার থেকে একটা জিনিস কেন আপনার অর্থনীতির জন্য ইম্পর্ট্যান্ট, একটা জিনিস আসলে কেন আপনারা ভালো ফিল করেন, একটা জিনিস আসলে কেন দেশের ডেভেলপমেন্ট হয়, এই জিনিসগুলো যত বেশি দিতে পারবেন তত বেশি আপনাদের জন্য লাভবান হবে। দেন হচ্ছে এই IMF এর যে শর্ত পূরণের যে পদক্ষেপ, বাংলাদেশ গভর্নমেন্ট যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, IMF বিভিন্ন ধরনের শর্ত দিয়েছিল, যেমন হচ্ছে ডলার রেট হচ্ছে আপনার মার্কেট বেস করার জন্য, NBR-কে 2 ভাগ করার জন্য, এবং হচ্ছে জিডিপিতে বিভিন্ন খাতে যে আমরা ভর্তুকি দিচ্ছি সেই ভর্তুকি হ্রাসের জন্য, এবং হচ্ছে বেসরকারীকরণের জন্য তারা বিভিন্ন ধরনের হচ্ছে শর্ত দিয়েছে। এই শর্তগুলি কেন দিয়েছে, এই শর্তগুলি পূরণ কেন জরুরি আপনাদের বাংলাদেশের বর্তমান মানি মার্কেটের পার্সপেক্টিভে, বা হচ্ছে আপনারা এখানে উদাহরণ হিসেবে আনতে পারেন বিভিন্ন দেশের উদাহরণ, তারা কিভাবে হচ্ছে তাদের যে IMF এর শর্তগুলো পূরণ করেছে, বিশেষ করে পাকিস্তান এবং শ্রীলঙ্কার কথা এখানে আপনারা মেনশন করতে পারেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপগুলো আপনারা মাস্ট করবেন। বিশেষ করে হচ্ছে রোজার সময় যে হচ্ছে আপনাদের একটা ক্রাঞ্চি সময় থাকে। সেই সময় কিন্তু হচ্ছে দেখা যায় যে হচ্ছে প্রায় প্রতি বছরই আমি আমার স্মরণকালে যতদূর মনে পড়ে, যতক্ষণ থেকে হচ্ছে আমি পেপার পড়া শুরু করছি বা ইনফরমেশন গ্যাদার করছি, তখন থেকেই কিন্তু আমি দেখছি যে হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে না রোজার সময়। তো আমি আপনাদেরকে বলব যে এই টপিকটা দেখে যাবেন, কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তারা হচ্ছে যথেষ্ট পরিমাণে এফোর্ট দিয়েছে, এবং হচ্ছে সেটার ফল কিন্তু আমরা রোজার সময় পেয়েছি এবং এখনো পাচ্ছি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে যে পদক্ষেপগুলি সেগুলি পড়ে যাবেন। এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনাদের জন্য। সেটা হচ্ছে এলডিসি উত্তরণের পরে বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর বা বাংলাদেশের যে বিনিয়োগ খাতে যে পরিমাণ ইম্প্যাক্টটা পড়বে, বাংলাদেশের ওষুধ শিল্পে যে ইম্প্যাক্টটা পড়বে, এবং এলডিসিতে উত্তরণের পরে বাংলাদেশ যে সুযোগ সুবিধাগুলি পাবে বা যে সুযোগ সুবিধাগুলি পেতো সেই সুবিধাগুলো চলে গেলে বাংলাদেশের কী করণীয়, সেই বিষয়গুলো হচ্ছে আপনারা এখান থেকে সুন্দর করে পড়ে যাবেন। এবং শেষত হচ্ছে অর্থনীতি চাঙার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ। তো এখানে হচ্ছে উপরের দিকে যে টপিকগুলি বলেছি, সেই টপিকগুলির মধ্যে কিন্তু আন্ডারে কিন্তু পড়ে গেছে যে অন্তর্বর্তীকালীন সরকার কী ধরনের অর্থনীতি বিষয়ক পদক্ষেপ নিয়েছে। তো পার্সোনালি আমার কাছে মনে হয় যে হচ্ছে বর্তমান সরকারের যে চিন্তাভাবনা বা বর্তমান যে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে সরকার বিষয়ক জিনিসপত্র এখানে আসবে না, ডিরেক্টলি আসবে না। সেখানে হচ্ছে আসতে পারে যে IMF এর শর্তপূর্ণ পদক্ষেপ, বা হচ্ছে আপনার রেমিটেন্স এবং বাংলাদেশকে কীভাবে হচ্ছে বুস্ট আপ করছে, বাংলাদেশের যে ফরেন রিজার্ভ বা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি কীভাবে চাঙা করছে, এই জিনিসগুলি আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যে শ্বেতপত্র দেওয়া হয়েছে, তারপর হচ্ছে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হয়েছে, বাংলাদেশের ব্যাংকের গভর্নর আহসানিস মনসুর স্যার হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন যে পাচার করা টাকা কীভাবে বাংলাদেশে আনা যায়। সো এই জিনিসগুলি যদি হচ্ছে আপনারা ঠিকঠাক মতো গোছাতে পারেন, তো আমার কাছে মনে হয় না যে হচ্ছে আপনাদের আর কোনো কিছু পড়ার দরকার আছে। তো এই জিনিসগুলো গোছাতে কিন্তু আপনার বেশি সময় লাগার কথা না। তো আমি এর আগের ভিডিওতে হচ্ছে আপনাকে বলে দিয়েছি যে পেপার পড়ার কোনো বিকল্প নেই, হ্যাঁ? যেমন অর্থনৈতিক শ্বেতপত্র, এটাতে যদি আপনি সার্চ দেন তাহলে বিবিসির একটা হচ্ছে এমন 2-3টা হচ্ছে নিউজ পাবেন, সেটাকে খুব সুন্দরভাবে সেখানে সাজানো, ঠিক আছে? যে অর্থনৈতিক শ্বেতপত্রটা কি, শ্বেতপত্র কবে তৈরি হয়েছে, বাংলাদেশের শ্বেতপত্রটা কি, বাংলাদেশের শ্বেতপত্রে কী কী জিনিস মেনশন করা আছে, খুব সুন্দর করে সেখানে সাজানো আছে। রেমিটেন্স নিয়ে যদি হচ্ছে আপনি সার্চ দেন রেমিটেন্স ও বাংলাদেশ, রেমিটেন্স অ্যান্ড বাংলাদেশ, সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ইংলিশ যে ডেইলি নিউজ পেপার সেগুলো থেকে তো আপনি রেফারেন্স পাবেন, প্লাস হচ্ছে আপনার
বাংলা নিউজ পেপারে প্রচুর পরিমাণে আর্টিকেল পাবেন। সো আমি আপনাদেরকে বলবো যে পেপার পড়েন। পেপারের হচ্ছে প্রত্যেকটা আর্টিকেলের যেই আর্টিকেল আমি যেগুলি সাজেশন দিচ্ছি, প্লাস হচ্ছে আপনারা যেগুলি মনে করেন যে আসার মতো সেই টপিকগুলি লিখে হচ্ছে আপনি শুধু পেপারে সার্চ দেন। সেই পেপারে সার্চ দিয়ে হচ্ছে আপনি 5-7টা টপিক পড়েন, 5-7টা আর্টিকেল পড়েন। এই 5-7টা আর্টিকেল পড়লেই আপনার মোটামুটি কভার হয়ে যাবে। তখন আপনি অনেক লিখতে পারবেন। আর এর মধ্যে যে হচ্ছে ডেটা কোটেশন যা থাকবে সেগুলো হচ্ছে ছোটোখাটো করে আপনারা নোট করতে পারেন। ডেটা কোটেশন আমার কাছে অতটা ইম্পর্ট্যান্ট ওইভাবে মনে হয় না, যে হ্যাফেজার্ডলি আমি ইউজ করলাম ডেটা, সেই ডেটার আসলে ইউজ করার কোনো মানে হয় না। আমার কাছে মনে হয় যে কজ অ্যান্ড ইফেক্ট এই জিনিসগুলো যদি আপনি মেনশন করতে পারেন, কার কারণে কী হয়েছে, কীভাবে কী হওয়া উচিত ছিল, হ্যাঁ, আপনাদের আর্গুমেন্টেটিভ ব্যাপারগুলি সেখানে নিয়ে আসবেন। আপনাদের ডিপ্লোম্যাটিক যে অ্যাটিটিউড অর্থনীতির ক্ষেত্রে সেই জিনিসটা নিয়ে আসবেন। আপনার কি চিন্তাভাবনা অর্থনীতি নিয়ে সেই জিনিসগুলো এখানে নিয়ে আসবেন। এই জিনিসগুলো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় এই জিনিসগুলি হচ্ছে আপনার যারা হচ্ছে খাতা দেখবেন তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হবে। লাস্ট রেখেছি হচ্ছে ব্যাংকিং সেক্টর, মানি মার্কেট পুনর্গঠন পদক্ষেপ। বর্তমান সরকার যেমন হচ্ছে মাহসানিজ মনসুর স্যারের কথা বারবার বলছি, তিনি ব্যাংকিং সেক্টর পুনর্গঠনে খুব দুর্দান্ত কিছু পদক্ষেপ নিয়েছেন এবং পদক্ষেপ নিচ্ছেন। বাইরে থেকে টাকার পাচার হয়েছিল সেই টাকা ব্যাক করার ক্ষেত্রে তিনি হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন। তো এই ব্যাংকিং সেক্টর যেহেতু হচ্ছে আপনারা ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন, ব্যাংকিং সেক্টর বা মানি মার্কেট পুনর্গঠন যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেই জিনিসগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন। এছাড়া অন্যান্য যা কিছু পড়তে পারেন, যেমন পরিবেশ সংরক্ষণে হচ্ছে পদক্ষেপ, প্লাস্টিক প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করা হয়েছে গত বছর অক্টোবর মাস থেকে। দেন হচ্ছে বন্যা কারণ প্রতিকার পদক্ষেপ, যে হচ্ছে গত বছর যে হচ্ছে দক্ষিণবঙ্গে ফেনীতে বিশেষ করে যে বন্যাটা হলো, সেই বন্যা কেন হলো, এর কারণ প্রতিকার পদক্ষেপ। ওভারঅল সব কিছু নিয়ে একটা আইডিয়া নিয়ে যাবেন। জলবায়ু পরিবর্তন তো সবসময় ইম্পর্টেন্ট, ঠিক আছে? জলবায়ু পরিবর্তন সবসময় ইম্পর্ট্যান্ট। যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, এটা হচ্ছে বিবিএডিতে 2023-এ যে রিটার্নটা হলো সেখানে আসছিল যুদ্ধের অর্থনৈতিক প্রভাব। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের জানাশোনার মধ্যে, অলরেডি আপনারা পড়ে ফেলেছেন। আমি আবার আপনাদেরকে বলছি, এই বলার মানে হচ্ছে যে আপনাদেরকে একটু কনফিডেন্স দেওয়া, যে হচ্ছে আপনারা যেভাবে পড়ছেন সেই পড়াগুলি হচ্ছে আপনার পরীক্ষায় আসার মতো পড়া হয়েছে, সেই কনফিডেন্সটা হচ্ছে আমি আপনাকে দেওয়ার ট্রাই করবো। তিস্তা ফারাক্কাবাদ সংকট পড়বেন সুন্দর করে। তিস্তা ফারাক্কাবাদ সংকট কেন হলো, এই চুক্তিগুলি কেন করা হয়েছিল, এবং এই চুক্তিগুলির বর্তমান অবস্থা কি, বাংলাদেশের যে জয়েন্ট রিভার কমিশন গঠন করা হয়েছিল সেটার বর্তমান অবস্থা কি, এবং গঙ্গা পানি বন্টন চুক্তি সেটা হচ্ছে এই বছর 2026-এ শেষ হবে। 30 বছরের যে চুক্তিটা ছিল সেই জিনিসটা এখন কোথায় আছে, বা বাংলাদেশ কী পরিমাণ সেখান থেকে বেনিফিটেড হচ্ছে, বা বাংলাদেশের যে বেনিফিট হচ্ছে না, এই ওভারঅল জিনিসগুলো হচ্ছে আপনারা জেনে যাবেন। সংবিধান সংশোধন আমার কাছে মনে হয় না ব্যাংকে আসার মতো, বাট যেহেতু হচ্ছে আমার কাছে পার্সোনালি মনে হয় যারা এখানে পরীক্ষা দেবেন তারা সবাই বিশেষের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো সংবিধান সংশোধনের বিভিন্ন স্পেসিফিক বিষয়গুলো এখান থেকে জেনে যাবেন, যে কোন কোন অনুচ্ছেদ সংশোধন করা হচ্ছে, বা কোন কোন অনুচ্ছেদ বাতিল হচ্ছে, বা আপনার কাছে মনে হয় যে কোন কোন অনুচ্ছেদ বাতিল করা উচিত হবে না, বা কোন কোন অনুচ্ছেদ বাতিল করা উচিত হবে, এই জিনিসগুলো হচ্ছে আপনারা এখানে মেনশন করে দেবেন। নারীর ক্ষমতায়ন, হ্যাঁ, এটা হচ্ছে অল টাইম ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পড়ে যাবেন। জুলাই আন্দোলন, এটা তো হচ্ছে মাস্ট, এটা সুন্দর করে আপনারা পড়বেন। এটা অলরেডি আপনারা পড়েছেন। জেনজি এবং জুলাই আন্দোলন দুটার সাথে সাথে পরস্পরের সাথে হচ্ছে সম্পর্কিত, সেই জিনিসগুলো জেনে যাবেন। স্টার্লিং, এআই, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এগুলো তো আজীবন ইম্পর্টেন্ট, এগুলি পড়ে যাবেন। এবং এগুলি হচ্ছে স্টার্লিংয়ের প্রভাব কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে অবশ্যই আসবে, কারণ হচ্ছে স্টার্লিং বাংলাদেশ আসার ক্ষেত্রে হচ্ছে আপনার ডেটা স্পিড বেড়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের যে ডিজিটাল ইকোনমি সেটা একটা বুস্টেড আপ হবে। এআই কীভাবে হচ্ছে আপনার ইকোনমিতে ইম্প্যাক্ট করতে পারে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এআই সেম জিনিস কীভাবে তারা অর্থনীতিতে ইম্প্যাক্ট করবে, সেই জিনিসগুলো যদি জানেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের লেখার যে হচ্ছে ভার সেটা হচ্ছে বেড়ে যাবে। তো পার্সোনালি আমি যেটা মনে করি যে হচ্ছে আপনারা এর সাথে সাথে হচ্ছে ডেটা কোরেশন বা পেপার তো দেখবেনই, প্লাস হচ্ছে কিছু কিছু জিনিস হচ্ছে আপনারা জেনে নেবেন, যে জেনে যাবেন যে হচ্ছে আইএমএফ এর শর্ত পূরণের যে পদক্ষেপ যেমন আছে, আমি একটা উদাহরণ হিসেবে দিচ্ছি আইএমএফ এর শর্ত পূরণের পদক্ষেপ। তো হচ্ছে আইএমএফ এর যে শর্তগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু হচ্ছে আইএমএফ এমন স্ট্যান্ডার্ডে সেট করে, সেটা হচ্ছে যে উন্নত বিশ্বের সাথে যায়, উন্নয়নশীল বা হচ্ছে মধ্যমায়ের বা হচ্ছে একদম গরিব দেশের সাথে যায় না। তো হচ্ছে এই আইএমএফ এর যে শর্ত পূরণ করতে পারে নাই এমন দুই একটা দেশের নাম আপনারা জেনে যাবেন। হ্যাঁ, প্লাস হচ্ছে যারা সাকসেসফুল হয়েছে, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাদের নাম তাদের বিভিন্ন ধরনের যে রেফারেন্স আছে সেগুলো জেনে যাবেন। যেমন পরিবেশ সংরক্ষণের পদক্ষেপ, এখানে এসডিজির যে হচ্ছে পরিবেশ সম্পর্কিত যে হচ্ছে লক্ষ্য বা অভিষ্টগুলি আছে সেগুলি হচ্ছে এখানে মেনশন করবেন। যে বন্যা কারণ প্রতিকার, এখানেও এসডিজি হচ্ছে আপনারা মেনশন করতে পারেন। জলবায়ু পরিবর্তন তো মাস্ট, জলবায়ু পরিবর্তনে বিভিন্ন ধরনের কনভেনশন হয়েছে, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার সেটা কি বলে এসডিজির বিভিন্ন ধরনের লক্ষ্য বিষয় আছে, তো সেই জিনিসগুলি জানা যাবেন। যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, হচ্ছে ইউএন কনভেনশনে হচ্ছে 56 নাম্বার একটা অনুচ্ছেদ আছে, সেই জিনিসটা জেনে যাবেন। দেন হচ্ছে ইউএন সনদের 2-4 একটা অনুচ্ছেদ আছে, সেই জিনিসটা জেনে যাবেন। তিস্তা ও ফারাক্কাবাদ সংকট, তিস্তা যে নদী বা ফারাক্কাবাদ যেখানে দিয়ে আছে, বা গঙ্গা চুক্তি, বাংলাদেশে যেমন জয়েন্ট রিভার কমিশন গঠন করা হয়েছে, যে তেমনি হচ্ছে যে একটা নদী তো শুধুমাত্র একটা দেশের ভিতরে যায় না, বিভিন্ন দেশের ভিতর দিয়ে যায়। তো এই বিভিন্ন দেশের নদী পানি যখন বিভিন্ন দেশের ভিতর দিয়ে যায়, তখন হচ্ছে আপনার কয়েকটা এরকম কনভেনশন আছে, কয়েকটা এরকম ট্রিটি আছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পানি চুক্তি বলে, সেই জিনিসগুলি হচ্ছে আপনারা এখানে মেনশন করবেন, সেই জিনিসগুলো আপনারা জেনে যাবেন। যেমন নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সিরো এর কথা তো মাস্ট আনবেন। দেন হচ্ছে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে হচ্ছে এসডিজির যে লক্ষ্য বা অভিষ্টগুলি আছে সেই নাম্বারগুলি এখানে দিবেন।
সো এই জিনিসগুলো হচ্ছে আপনার আমি আপনাকে বলবো SDG 17 যে লক্ষ্যবস্তুগুলো আছে এখানে হচ্ছে বিশেষ করে জলবায়ু পরিবর্তন, বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দেন হচ্ছে নারী বিষয়ক যে হচ্ছে আপনার লক্ষ্যগুলি আছে, দেন হচ্ছে আপনার দরিদ্রতা দূরীকরণে যে ধরনের লক্ষ্যগুলি আছে, বা হচ্ছে আপনার ব্লু ইকোনমি নিয়ে যেই লক্ষ্য বা অভিষ্টগুলি আছে সেগুলো হচ্ছে আপনারা কাইন্ডলি দেখে যাবেন, এবং এগুলি যদি হচ্ছে আপনারা মেনশন করতে পারেন তাহলে আপনার লেখার ভার বেড়ে যাবে। এছাড়াও হচ্ছে আপনারা যারা হচ্ছে বিসিএস প্রিপারেশন নিচ্ছেন তারা আন্তর্জাতিক বিষয়াবলী বা বাংলাদেশ বিষয়াবলী যখন পড়ছেন সেখানে বিভিন্ন ধরনের রেফারেন্স পাবেন। এই রেফারেন্সগুলো যদি আপনি বেশি করে মেনশন করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার লেখার যে হচ্ছে একটা ওয়েট, আমি বারবার ভার বলছি, লেখার যে একটা ওয়েট সেটা কিন্তু অবশ্যই বেড়ে যাবে। তো আমি উদাহরণ হিসেবে যেমন হচ্ছে আমি এখানে লিখেছি যাদের নাম মনে রাখবেন, এটা এই যে কয়েকজনের নাম, এরা হচ্ছে আপনাদের বাংলাদেশের অর্থনৈতিক খাতে খুবই পরিচিত কিছু নাম। যেমন হচ্ছে আমার কাছে কিছু কিছু জিনিস বেখাপ্পা মনে হয়, যেমন হচ্ছে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম বা এখন প্রিপারেশন নিচ্ছি, কিছু কিছু জিনিস আছে যে হচ্ছে আপনার কাইন্ড অফ সাইকোপ্যান্ট চাটুকারিতা করার মতো কিছু কিছু বা কোটেশন দেওয়া হয়, যেমন হচ্ছে জো বাইডেন এই এই বলেছে বাংলাদেশকে নিয়ে। ওগুলি দেওয়ার থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যারা হচ্ছে কাজ করছেন তাদের অর্থনীতি বিষয়ক অনেক অভিজ্ঞ লোকজন আছেন বাংলাদেশে। বাংলাদেশে হচ্ছে বিভিন্ন ধরনের রিসার্চার আছেন, বাংলাদেশে হচ্ছে জলবায়ু বিষয়ক বিভিন্ন ধরনের লোকজন আছেন। তাদের কথা কি তারা কি বলছেন বিভিন্ন পেপার পত্রিকাতে, তারা কি বলছেন বিভিন্ন ধরনের ইন্টারভিউতে, এই জিনিসগুলো যদি আপনারা দেন সেটা হচ্ছে বেশি রোবাস্ট হবে। আদার দেন যে হচ্ছে একটা মানে উড়ে এসে জুড়ে বসার মতো একটা কিছু বলে দিলেন যে হচ্ছে জো বাইডেন বলছে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর রোল মডেল, বাংলাদেশ পৃথিবীর রোল মডেল। ওটা হচ্ছে আপনাকে খুশি করার জন্য হয়তো কোনো সময় বলতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক সো বাংলাদেশ এখনো পর্যন্ত সেই পজিশনে গেছে যে গ্লোবাল রোল মডেল হওয়ার মতো। তো এখানে আমি কিছু কিছু কয়েকজনের নাম মেনশন করে দিয়েছি, যেমন আহমদ আহসান, তিনি হচ্ছে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের একজন ডিরেক্টর। সেলিম রায়হান, তিনি হচ্ছে সানেম সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলের হচ্ছে তিনি প্রধান। মামুনুর রশিদ, উনি PwC প্রাইস ওয়াটার হাউস কুপার্সের এক্স ম্যানেজিং পার্টনার ছিলেন। ডক্টর ফাহমিদা খাতুন, তিনি হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর সেন্টার ফর পলিসি ডায়ালগ। দেবপ্রিয় ভট্টাচার্য, ডিস্টিংগুইশ ফেলো CPD। হ্যাঁ, এই যে কয়েকটা যে নাম এখানে মেনশন করে দিলাম না, এই কয়েকজনের নাম হচ্ছে আপনি লিখে হচ্ছে সার্চ দেবেন, দেখবেন যে হচ্ছে বিশেষ করে যেমন আমার মনে পড়ে যে ডক্টর ফাহমিদা খাতুনের লেখা আমি প্রচুর পড়েছি, ম্যাডামের লেখা প্রচুর পড়েছি হচ্ছে দ্য ডেইলি স্টারে। মামুনুর রশিদ স্যারের লেখাও পড়েছি ডেইলি স্টারে। সেলিম রায়হানের লেখা হচ্ছে বিভিন্ন লেখা বা বিভিন্ন ধরনের হচ্ছে সে যে ইন্টারভিউ দিয়েছে সেগুলো হচ্ছে আপনি প্রথম আলোতে পাবেন। আহমেদ আহসান, এই মানে আপনি যদি নিউজে ঘাটেন, পেপার পত্রিকা ঘাটেন, সেখানে প্রচুর পাবেন। তো জলবায়ুর ক্ষেত্রে হচ্ছে প্রচুর এরকম রেফারেন্স পাবেন। তো এই নামগুলি আপনারা পড়ে যাবেন, এবং এরা যে বিভিন্ন ধরনের কথাগুলি বলছে, এরা হচ্ছে 10 লাইনের একটা কথা বলছে, সেই জিনিসটা হচ্ছে আপনি আয়ত্তে আনবেন যে কী বলা ট্রাই করছে। দেন হচ্ছে আপনি বলবেন যে হচ্ছে যে আহমেদ আহসান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের একজন অনারেবল সে ডিরেক্টর, সে হচ্ছে এখানে এই জিনিসগুলি বলেছে। তো এইভাবে যদি আপনারা বলেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনাদের খাতার যে ধরনটা, খাতার আঙ্গিকটা, খাতার যে কৌশলটা, পরীক্ষার যে কৌশলটা, সেটা খুবই বেশি প্রাণবন্ত হবে। তো আরেকটা জিনিস সামারাইজ করার জন্য যেটা বলি, আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার SDG 17, এটা আগেও কয়েকবার বলেছি, এটা মাস্ট হচ্ছে আপনারা দেখে যাবেন। বিশেষ করে হচ্ছে আপনার ইকোনমি রিলেটেড যে হচ্ছে আপনার SDGগুলি আছে সেগুলি পড়ে যাবেন। দেন হচ্ছে আপনার নারীর ক্ষমতায়ন, উইমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড যেগুলো আছে সেগুলি পড়ে যাবেন। দেন হচ্ছে আপনার পোভার্টি রিলেটেড এই জিনিসগুলি পড়ে যাবেন। দেন হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে যেহেতু বলছি যে যুদ্ধের রিলেটেড হচ্ছে UN বিভিন্ন ধরনের কনভেনশন আছে। দেন হচ্ছে UN জেনারেল অ্যাসেম্বলিতে বিভিন্ন ধরনের হচ্ছে রেজলিউশন পাস হয়, সেগুলি আছে। দেন UN সিকিউরিটি কাউন্সিলে বিভিন্ন ধরনের রেজলিউশন পাস হয়, সেগুলি আছে। এগুলো হচ্ছে চ্যাটজিপিটিতে সার্চ দিলেই পাবেন বা গুগল করলেই এই জিনিসগুলি পেয়ে যাবেন। ক্লাইমেটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, মন্ট্রিয়াল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল। এই প্রোটোকলগুলি হচ্ছে আপনারা এখানে মেনশন করবেন, বা বিভিন্ন ধরনের কনভেনশন আছে যেমন রামসার কনভেনশন। হ্যাঁ, এগুলি হচ্ছে আপনারা চাইলে সুন্দর করে লিখতে পারবেন। তো পার্সোনালি আমার কাছে মনে হয় যে হচ্ছে আমি যেভাবে বললাম এভাবে যদি আপনারা লিখতে পারেন, প্লাস হচ্ছে যেই টপিকগুলি এখানে দিলাম এই টপিকগুলি হচ্ছে যে ধরে ধরে যদি হচ্ছে আপনারা পেপার পত্রিকায় 6-7টা 10টা করে পড়েন এবং হচ্ছে লিখেন, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় খুব বেশি হেল্প করবে আপনাদেরকে পরীক্ষায় ভালো করার জন্য। আরেকটা জিনিস বলতে হয় সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে পরীক্ষা দিচ্ছেন তারা তো অবশ্যই পরীক্ষা দিতে থাকেন, আর যারা পরীক্ষা দিচ্ছেন না আমি তাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব যে হচ্ছে আপনার আমার কাছে দেখলাম কিছুদিন আগে ABC ইঞ্জিনিয়ার্স BCS কেয়ার, ওরা হচ্ছে ওদের কোশ্চেন কিন্তু হচ্ছে ওরা ফেসবুকে দিয়ে দেয়। তো ওই কোশ্চেন ধরে ধরে হচ্ছে আপনি লেখা ট্রাই করবেন। ওই যখন আপনি লিখবেন তখন কিন্তু হচ্ছে যে ইবিসিতে যারা পরীক্ষা দিচ্ছেন তারা তো হচ্ছে ফুল প্লেস পরীক্ষা দিচ্ছে না, যারা পরীক্ষা দিচ্ছে না তারা যেটা করবেন সেটা হচ্ছে কি ইবিসিতে যেই কোশ্চেনটা আপনাকে দিছে সেই কোশ্চেনটা নিয়ে হচ্ছে আপনি 2 ঘন্টার পরীক্ষা দেওয়ার যদি ইচ্ছা না করে 2 ঘন্টা পরীক্ষা দিন না। আপনি করবেন কি যে পয়েন্ট আকার করবেন, যে হচ্ছে একটা যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে সরকারি পদক্ষেপ, এখন আপনি কিন্তু অলরেডি কিন্তু এটা পড়ে ফেলেছেন, ঠিক আছে? তো তখন আপনি ট্রাই করবেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সরকারি যে পদক্ষেপ বা আপনার যে কী কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা আপনি ট্রাই করবেন যে আপনি 2 পৃষ্ঠা লিখতে পারেন কিনা। যদি 2 পৃষ্ঠা এখন লিখতে পারেন তাহলে হচ্ছে মানে ছোটো ছোটো করে বুলেট পয়েন্ট আকারে, তখন আমার কাছে মনে হয় পার্সোনালি যে হচ্ছে পরীক্ষার হলে যে হচ্ছে আমরা 5-6 পেজ বা যাই হোক 3-4 পেজ সুন্দর করে লিখতে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে, এটা আগেও বলেছি, আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে পরীক্ষা দেওয়ার সময় যে থাকে আপনার ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেই ইনস্ট্রাকশনটা খুব
ভালো করে ফলো করবেন। সেই ইনস্ট্রাকশন যদি খুব ভালো করে ফলো না করেন, তাহলে হচ্ছে কিন্তু আপনাদের জন্য ঝামেলা হয়ে যেতে পারে। কারণ হচ্ছে অনেক সময় ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে হচ্ছে ব্লু পেন ইউজ করা যাবে, অনেক সময় বলা থাকে যে ব্লু পেন ইউজ করা যাবে না। তো ওইভাবে হচ্ছে আপনারা সুন্দর করে পরীক্ষা দেবেন। তো বেস্ট অফ লাক, আপনারা খুব ভালো করে পরীক্ষা দেন। আজকে আমি অত ডিটেলসে গেলাম না, কারণ হচ্ছে আমাদের পরীক্ষা আছে সামনে। হোপফুলি আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি, এর মাধ্যমে হেল্প করতে পেরেছি। তো আপনারা চাইলে হচ্ছে আমাকে ফেসবুকে কমেন্ট করতে পারেন, হ্যাঁ, কীভাবে কি আপনাদেরকে হেল্প করতে পারি, বা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বারে যদি হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ করেন আমাকে, সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের বিভিন্ন কোশ্চেন আনসার দিতে পারবো। সো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, বা কোনো ধরনের কিছু জানতে চাইলে একটা কমেন্ট করবেন, বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলটা ধরিয়ে দিবেন কমেন্ট করে। অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।